আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য গঠনে কমিশন করার ঘোষণা। নতুন প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্বারোপ। বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সর্বজনীন কনসার্ট। বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। এবং মত পথের ভিন্নতা ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান। চ্যানেল আইয়ে স্মরণে বরণে বিজয় দিবস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানকে নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে কমিশন। অপপ্রচার রোধে দেশের প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যম কর্মীসহ সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। পাকিস্তানি হানাদার বাহিনীর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল, সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে। আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই, বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন। অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। দেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে অন্তর্বর্তী সরকার আস্থা অর্জনে সফল হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে। কোনো ব্যাংক বন্ধ করে দিতে হয়নি। ব্যাংক যত দুর্বলই হোক, তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন সংস্কার এবং জাতীয় নির্বাচনের সময় নিয়ে এই প্রথম সরাসরি কথা বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রথম পর্যায়ের 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে নতুন একটি কমিশন গঠনের ঘোষণা দেওয়া হয় ভাষণে। আমার সাথে এই কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী রিয়াজ। এই নতুন কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে সমস্ত সিদ্ধান্ত জরুরি, সেই সমস্ত বিষয়ে তাড়াতাড়ি ঐকমত্য সৃষ্টি করা এবং সকলের সঙ্গে আলোচনা করে কোন সময় নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা। বিজয়ের মাসে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রচারের বিষয়েও চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নিয়ে তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর সম্প্রীতির বাংলাদেশ গঠনে সব মহলকে এগিয়ে আসতে হবে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্বারোপ করেছেন তারা। আলিমার রাজির রিপোর্ট। নাগরিক ও মানবিক মর্যাদার পাশাপাশি ন্যায্যতার দাবিতে ৭১-এর রণাঙ্গনে হানাদারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধারা। 9 মাসের অজস্র ত্যাগ আর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। মহান বিজয় দিবসে
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা। অনুষ্ঠানে বক্তারা ৭১-এর স্মৃতিচারণের পাশাপাশি সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে জোর দেন। বীর মুক্তিযোদ্ধাগণ ওনারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন। আর ২০২৪ সালের আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন আরেকটা দেশ উপহার দিয়েছেন। যে সমস্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন, আপনারা আবার একত্রিত হন, আপনারা আবার একসাথে হয়ে স্লোগান তোলেন। যখন ভুয়া তালিকা তৈরি করে যে মুক্তিযুদ্ধ করে নাই তার নাম আপনার পাশে এসে স্থান নিয়েছে, তখন আপনাদেরকে অপমানিত করা হয়েছে। অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের সাথে তার সংঘর্ষ হয়। এরকমই সংঘর্ষের নাম মুক্তিযুদ্ধ, এরকমই সংঘর্ষের নাম ৯০-এর গণঅভ্যুত্থান, এরকমই সংঘর্ষের নাম হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে, এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না। এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী সবার আত্মনিয়োগের বিকল্প নেই। সম্বর্ধনা পাবো, সম্মান পাবো, এই আশায় আমরা কিন্তু যুদ্ধে যাই নাই। আমরা যুদ্ধে গেছি দেশকে স্বাধীন করতে, কারণ আমরা এতই আমাদেরকে ঘৃণার চোখে দেখতেন পাকিস্তানিরা। যেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা অর্জিত হয়নি। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। আমাদের বাসস্থান, খাদ্য, আমাদের নিরাপত্তা সমস্ত দিয়েছে জনগণ। অতএব জনগণ ও এক মুক্তিযোদ্ধা। ৫৩ বছরে আমরা কতটুকু আগাতে পেরেছি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় নাই, এই যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ। আমাদের এই অতি লোভ, যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি, দুর্বিষহ ব্যবস্থাপনা বলি, তা হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই ৭১-এর মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি, সে প্রচেষ্টা থাকে আমাদের। দেশের উন্নয়ন ও গণতন্ত্র সংহত করতে লাখো প্রাণের আত্মাহুতির চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করেছে বিএনপি সংগঠন সবার আগে বাংলাদেশ। নগরবাউল, জেমস, সোলস, ডিফারেন্ট টাচ থেকে শুরু করে খুরশিদ আলম প্রীতম ও বেবি নাজরিনের মতো শিল্পীদের অংশগ্রহণ ছিল এই কনসার্টে। আয়োজকরা জানিয়েছেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতেই এমন আয়োজন। রাহুল রায়ের রিপোর্ট। শুধুমাত্র বাংলাদেশের গান আর শিল্পীদের নিয়ে বিজয় দিবসের এই কনসার্টের আয়োজক সবার আগে বাংলাদেশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খোলা আকাশের নিচে দর্শকরা মেতেছিল সুরের ছন্দে। গলার জাদুতে মুগ্ধ করেছেন খুরশিদ আলম, মুনির খান থেকে শুরু করে হাল আমলের কণা আর প্রীতম। গ্রাম বাংলার গান নিয়ে এসেছিলেন বাউল শিল্পীরাও। আয়োজকরা বলেছেন, কৃষ্টি, সংস্কৃতি সহ প্রতি ক্ষেত্রেই এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। বিগত দিনে অনেক কনসার্ট হয়েছে, আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে সেখানে ভারতীয় শিল্পী, পাকিস্তানের শিল্পী, উর্দু, বিনদেশি এবং হিন্দি অনেক গান হয়েছে, কিন্তু না, আজকে এই প্রজন্মের যারা রয়েছে তাদেরকে আমরা বাংলাদেশের সংস্কৃতি,
বাংলাদেশের চিন্তাধারায় উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে আজকে একটা কনসার্টের আয়োজন করেছি। আমরা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই থিমটি দিয়েছে যে আমরা বাংলাদেশের শিল্পীদেরকে ব্যান্ডিং করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি হৃদয়ে উপলব্ধি করেছেন সবার উপরে বাংলাদেশ, তার উপরে কিছু নাই। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করি, বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। সন্ধ্যার কনসার্টের বিরতিতে অনুষ্ঠিত হয় আতশবাজিতে বিজয় দিবস উদযাপন। এরপর শুরু হয় ব্যান্ড শিল্পীদের সুরের মূর্ছনা। উপচে পড়া দর্শকদের গানের তৃষ্ণা মেটায় ডিফারেন্ট টাচ, শিরোনামহীন, আর্ক আর সোলস। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সবশেষে মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। বিজয় দিবসের সন্ধ্যা হয়ে ওঠে সুরময়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের পর্দায়ও দর্শকরা উপভোগ করেছেন এই সঙ্গীত আয়োজন। আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আবারও এমন আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দর্শক, সম্পূর্ণ এই আয়োজনটি আপনারা দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল আইয়ের পর্দায় ২৭শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৪:২০। আয়োজনের সম্পূর্ণ কারিগরি সহায়তায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। মত পথে যতই ভিন্নতা থাকুক, দেশের উন্নয়নে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে এমন মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, লাল সবুজের বাংলাদেশের জন্যই তাদের সব কর্ম, সব চিন্তা। মহান বিজয় দিবসে চ্যানেল আই আয়োজিত বিশেষ অনুষ্ঠান স্মরণে বরণে বিজয় দিবস এ অংশ নেন বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেশ বরেণ্য ব্যক্তিত্বরা। মুস্তফা মল্লিকের রিপোর্ট। আজ ১৬ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বিশেষ আয়োজন স্মরণে বরণে বিজয় দিবস। মূল অনুষ্ঠান সকাল ৯:৩০টায় থাকলেও এরও বেশ আগে থেকেই আসতে থাকেন জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধারা। পুরো আয়োজনই সূর্য সন্তানদের নিয়ে। বিজয়ের এই দিনে সম্মানিত করা হয় তাঁদের। আই চ্যানেল বিশেষ করে মুকিত ভাই যেন আমাদের অসহায় কিছু মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা করেন এবং তার নিজের সম্মানিত হন এবং আমাদের সম্মানিত করেন। খুবই খুশি হয়েছে এই অনুষ্ঠানে আসতে পারে, নিজেকে ধন্য মনে করতেছে। সুন্দর আনন্দ লাগছে, ভালো লাগছে। আমাদের যে সম্বর্ধনা অনুষ্ঠানে এখানে আসতে পারতেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি। আমি অভিশাপ দিচ্ছি। আয়োজকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে পেরেই তারা হয়েছেন সম্মানিত। ৭১-এ আমাদের সবই ছিল, তাই পেরেছিলাম আমরা দেশটাকে স্বাধীন করতে। ৭১-এর পরে আজ ২০২৪-এ আমাদের প্রত্যয়, এই প্রজন্ম আমাদের সেই দিনকার বাংলাদেশকে, সেই মানচিত্র পতাকাকে বয়ে নিয়ে যাবে। আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ৭১-এর স্বাধীনতা যদি না হতো তাহলে কিন্তু আজকে আমরা এই বাংলাদেশে কিছুই করতে পারতাম না। লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই সময় আত্মহুতি দিয়েছে এই বাংলাদেশে জন্য, এবং তাদের আত্মার শান্তির জন্য আমাদের কিন্তু আমাদের যার যা ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়েই কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের এই দেশটাকে ভালো রাখতে হবে। আমরা ৫ই আগস্টের যে পরিবর্তন দেখেছি, সেই পরিবর্তনের পর এখন আমরা নিশ্চয়ই আশা করব যে বাংলাদেশটা আরো সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের চিত্রে বাংলাদেশকে তুলে ধরেন বিশিষ্টজনরা। বিজয়ের দিনটিকে বাঁচিয়ে রাখার জন্য, জিয়ে রাখার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পীরা
আমরা আমাদের ভাষায় সবসময় কথা বলে থাকি। আমাদের বিজয়ের উদ্দেশ্য ছিল মুক্তি, মানুষের মুক্তি, বৈষম্য থেকে মুক্তি। সেই মুক্তির এক নতুন সময়ে আমরা এখন অবস্থান করছি। প্রথমে শহীদদেরকে স্মরণ করছি, এখন আমরা যে পরিবেশে আছি 24 জুলাই এবং আগস্টের যে আত্মদান, তার মধ্য দিয়ে যে বৈষম্যহীন আমরা একটা সমাজ পাচ্ছি, সেই সমাজটা যাতে টেকসই থাকে। এখন যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আমি মনে করি তাদের জন্য আমাদের সব কিছু করা উচিত, কারণ যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের কিন্তু সবার বয়স বেড়ে যাচ্ছে। এই বয়স বাড়ার সাথে সাথে তারা যারা মানে ওরকম সামর্থ্য নেই, তারা বিভিন্ন রকমের কষ্টের মধ্যে আছে। তা আমি আজকের দিনে আশা করবো যে আমরা সবাই এই মুক্তিযোদ্ধা যারা আছে তাদের যেন সবাই সাহায্য করি। ৭১ সালে দেশের জন্য যারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের জন্যই এই মানচিত্র, তাদের জন্যই এই লাল সবুজের বাংলাদেশ। এখানে যেসব মুক্তিযোদ্ধারা এসেছিলেন তারা বলছেন মুক্তিযুদ্ধ হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ গৌরবের। ঢাকার চ্যানেল আইয়ের চেতনা চত্বর থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীদের প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, তাদের কথা শুনলে মনে হয় আগামী নির্বাচনের পরেও তারা ক্ষমতায় থাকবে। তিনি আরও বলেন, কোনো দলকে ক্ষমতায় আনতে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। ওবায়দুল রশিদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিজয় র্যালি। র্যালিটি বনানী থেকে শুরু হয়ে গুলশান 2-এ এসে শেষ হয়। র্যালি শেষে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে উপদেষ্টাদের সমালোচনা করেন। সরকার নামানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। অর্থনীতি এবং রাজনীতি এক নয় উল্লেখ করে সরকারকে সাধারণ মানুষের কথা চিন্তা করতে বলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরের মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। ভালো মানুষদের রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোনো সংস্কারই কাজ হবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ। গাজার উত্তরে বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালের আইসিইউতে ইসরায়েলি বাহিনী গুলি চালিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। ইসরায়েলি সৈন্যরা হাসপাতালের জেনারেটর লক্ষ্য করেও গুলি চালায় বলে জানান তিনি। আয়ারল্যান্ড সরকারের নীতির সমালোচনা করে দেশটিতে ইসরায়েলি দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। তবে আয়ারল্যান্ড সরকার ইসরায়েলের অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তারা মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নিয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রেরও স্বীকৃতি দিয়েছে। এবার কৃষি সংবাদ। চায়না কমলা আবাদে ব্যাপক সাফল্য পেয়েছেন টাঙ্গাইলের তরুণ উদ্যোক্তা দেলোয়ার হোসেন দিলু। করোনা মহামারীতে ব্যাপক ক্ষতি কাটাতে কৃষিকাজে মনোযোগী হন তিনি। টাঙ্গাইলের এই তরুণ কৃষি উদ্যোক্তা এখন এলাকাবাসীর অনুপ্রেরণার উৎস। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচগাঁও গ্রামের হাজিবাড়ির ছেলে দেলোয়ার হোসেন দিলু রাজধানীর তিতুমির কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শুরু করেন তৈরি পোশাকের ব্যবসা।
করোনা মহামারীর সময় লোকসানের মুখে পড়েন তিনি। নিজেদের জমিতে শুরু করেন চায়না কমলা, মালটা লেবু ও পেঁপে চাষ। এবার যেহেতু গাছ আরেকটু বড় হয়েছে, এবার আমার লক্ষ্যমাত্রা এই 140টা গাছ থেকে 3,50,000 টাকার মতো হবে। আর এখানে আমার গাছের পরিচর্যা বাবদ প্রায় 60 থেকে 70,000 টাকার মতো খরচ আছে। তো আমি মোটামুটি বলবো যে আমি এই কমলা চাষ করে আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। প্রতিদিনই দূর দূরান্ত থেকে লোকজন আসছেন দিলুর বাগান দেখতে, অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। আসার পরে এখানে কমলার যে ফলন হয়েছে আসলে দেখে মুগ্ধ হয়ে গেছে। আমরা যারা যুবক, যারা এখন বেকার আছি, আমরা যদি এই রকম কমলার বাগান যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ স্বাবলম্বী হব ইনশাল্লাহ। চায়না কমলার অনেক ভালো ফলন হয়েছে, আমারও এরকম পরিকল্পনা আছে, আমিও ভবিষ্যতে এরকম যদি একটা উদ্যোক্তা হতে পারি। কৃষিকাজে প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। যেই ধরনের সহযোগিতা দরকার, বিশেষ করে চারা কিভাবে তৈরি হবে, তারপরে কখন কোন পোকামাকড় হলে কি ধরনের পেস্টিসাইড আমরা ব্যবহার করব, মানে মোটামুটি পরামর্শগত এবং প্রযুক্তিগত যত সহায়তা আছে সেটা আমরা করেছি। টাঙ্গাইলের পাহাড়ি এলাকার মাটি কমলা চাষের উপযোগী। অনুকূল পরিবেশ ও সহায়তা পেলে দেশের অন্যান্য অঞ্চলেও সুমিষ্ট কমলার আবাদ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের মির্জাপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় শীত আসলেই আবহমান বাংলার ঘরে ঘরে শুরু হতো নানা রকমের পিঠা তৈরির আয়োজন। আর এই পিঠা তৈরির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছিল খেজুর রস ও গুড়। তবে মানুষের অদূরদর্শী আচরণে কালের পরিক্রমায় কমেছে খেজুর গাছ, সেই সাথে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। কালের অভিঘাত সয়ে কামরদহের রসুলপুরে টিকে আছে প্রায় 3 শতাধিক খেজুর গাছ। ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এসব গাছ রক্ষণাবেক্ষণ ও রস সংগ্রহের মাধ্যমে গুড় তৈরি করছেন আব্দুল মান্নান। শুকনো গাছের থেকে রস সংগ্রহ করে থাকে এখানে খেজুরের গুড়, খাঁটি গুড় হবে। সেটা আজকে আমাদের দেশে ভেজালে 6 লাখ মানুষ খাইতে ভয় পাচ্ছে। তা আমি যে গুড় তৈরি করতেছি এখানে ব্যাপক চাহিদা। গাছ 3 দিন কাটার পরে রেখে দিলে আপনার রসের গুণ মানটা ঠিক থাকে। এটা ঝোলা গুড় তৈরি হয়, এটা দানা গুড় তৈরি হয়, মানে চাহিদার উপরে ভিত্তি করে তৈরি হয়। পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি স্বাস্থ্যসম্মত উপায়ে গুড় উৎপাদনে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট বিভাগ। গুড় উৎপাদন করতেছে একদম নির্ভেজাল গুড় আমরা বলতে পারি, এবং তার গুড়টা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। মাঠের আশেপাশে যখন কোনো ছাউনি না পায়, কৃষক যদি তাল গাছ এবং খেজুর গাছের নিচে দাঁড়ায় তাহলে বজ্রপাতের হাত থেকে কৃষক রক্ষা পায়। আমরা এক সময় গাছগুলোকে অতটা গুরুত্ব না দিলেও এখন আমরা এটার গুরুত্বকে বুঝতে পারতেছি এবং আগামী দিনে এই গাছগুলোকে বেশি বেশি পরিমাণ সংরক্ষণ করা এবং এগুলোকে উৎপাদনের ব্যবস্থা করা দরকার। মাটির ক্ষয়রোধ সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও বাংলার ঐতিহ্য ধরে রাখতে খেজুর গাছ সংরক্ষণে সবাই এগিয়ে আসবে প্রত্যাশা সব মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। একবার 2025-এর শেষ থেকে 26-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐক্যমত্য গঠনে কমিশন করার ঘোষণা। নতুন প্রজন্মের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ। বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সর্বজনীন কনসার্ট। বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। এবং মত পথের ভিন্নতা ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান। চ্যানেল আইয়ে স্মরণে বরণে বিজয় দিবস।